গুড মর্নিং বন্ধুরা ফ্রম রিসপ। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আজকে আমাদের ট্যুরের শেষ দিন ছিল, আর এখানে খাবার দাবার আর এদের ব্যবহার অতি অসাধারণ। মানে আমরা খুবই স্যাটিসফাইড এই হোমস্টেটা চুজ করে। তো তোমরাও যারা এই হোমস্টেতে থাকতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে খাবার দাবার থেকে শুরু করে এদের হসপিটালিটি, টোটাল ফ্যাসিলিটি সবকিছুই দারুণ। তো আমরা এখন রিসপ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি। আর আজকে আমরা যে বাগড়াকোটের নতুন ব্রিজটা আছে সেই লুপ ব্রিজ হয়ে আমরা যাব ডালখোলা হয়ে বাড়ির দিকে। এখান থেকে আমাদের বাগড়াকোটের লুপ ব্রিজটার ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। আর একটা কথা, আমরা ছিলাম 8100 ফুট হাইটে। তো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা 360 ভিউ পাওয়া যায়। আমি বিভিন্ন ছবিতে দেখেছি, এছাড়াও যে হোমস্টের মালিক রয়েছেন উনিও আমাকে পাঠিয়েছিলেন সেই ধরনের ছবি। কিন্তু আমাদের এতটাই ব্যাক লাগ যে চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যার জন্য আমরা একদিনও কাঞ্চনজঙ্ঘার দর্শন এখান থেকে পেলাম না। তো উনি যেটা বলছিলেন যে অক্টোবর নভেম্বর মাসেই ভালো দেখা যায় এখান থেকে, তাছাড়া বছরে বাকি সময়ে খুব কপাল ভালো না হলে দেখা যায় না। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হলো। তো এরপরে নিশ্চয়ই ওইরকম টাইমই আসার টার্গেট নেবো, কারণ কাঞ্চনজঙ্ঘা 360 ভিউটা দার্জিলিং থেকে অতটা ভালো দেখা যায় না, কিন্তু কালিম্পং থেকে দেখা যায়। রিসপের এই জায়গাটা হাইট দার্জিলিং এর থেকেও বেশি, যার কারণে এখান থেকে বেশি ভালো দেখা যায়। তো যাই হোক, পরের বারে যখন আসবো যদি কাঞ্চনজঙ্ঘা কপালে থাকে নিশ্চয়ই দেখা দেবে। আর তাছাড়া আমরা প্রথমবার যখন কাঞ্চনজঙ্ঘা দেখেছি তাই আমাদের ব্যাড লাক অতটাও বলা চলে না। যাই হোক, তো তোমাদেরকে এই আপডেটটা দেওয়া ছিল, দিয়ে দিলাম। এরপর আর এখানে বেশি লেট করবো না, কারণ আমাদেরকে আজকে বাড়ি পৌঁছাতে আবার ঘড়িতে টাইম হলো সকাল 9:30, আর গুগল বলছে প্রায় 14 ঘন্টা টাইম লাগবে আমাদের এখান থেকে বাড়ি যেতে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়, সবই আপডেট তোমাদের দিয়ে দেবো। তো আমরা লাভার মেন রোড এই মুহূর্তে ধরে নিয়েছি, আর এখন যাব লাভা পর্যন্ত। লাভা থেকে রাইট সাইড নিয়ে নেবো এবং রাইট সাইডে নিয়ে যাব বাগড়াকোটের দিকে। বাগড়াকোট যেটা তোমাদের একটু আগেই বললাম, সেই নতুন লুপ ব্রিজটা হয়ে আমরা আজকে বাড়ি যাব। আর সামনের এইসব সিনিক বিউটি গুলো তো গতকালকে দেখেছো, তাই এগুলো আর ভিডিওটা লং করছি না। এগুলো দেখিয়ে নতুন যেখানে কিছু দেখতে পাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে চলে গেল লাভা, আর আমরা যাব এখন ডান দিকে। এখান থেকে এখানটা অনেকটা ডাউন, মনে হয় ধসে গেছে রাস্তাটা, নতুন করে বানানোর কাজ চলছে। এখানে একটু অফরোডিং, এরপরে মনে হচ্ছে পিচ রাস্তা পাবো। দেখি কিরকম কি রাস্তাটা কন্ডিশন। চলো, এরপর থেকে মনে হচ্ছে পিচ রাস্তায় আছে। এই রাস্তাটা দেখো বন্ধুরা, শুধু সিনিক বিউটিটা দেখো, আর সেই সঙ্গে রাস্তাটা কতটা চওড়া দেখো। উফ, দারুণ দারুণ। এই রাস্তায় কিছু কিছু জায়গাতে কাজ হচ্ছে, রাস্তাটা দারুণ বানিয়েছে। প্রথমে কিছুটা নামার সময়টা খারাপ, তারপর থেকে গোটাটাই এরকম চওড়া রাস্তা পাচ্ছি। শুধু এই মায়াবী রাস্তাটা তোমরা উপভোগ করো, চারিদিকে মেঘাচ্ছন্ন পাইন বনে, আর তার মাঝে এত সুন্দর রাস্তা। উফ, দারুণ দারুণ। এই রাস্তাটা কিছু কিছু জায়গাতে ভেঙে গেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই ভালো রয়েছে, এবং এই রাস্তাটাতে খুব কুইক তোমরা সমতলে নামতে পারবে। দারুণ বানিয়েছে রাস্তাটা। এটা হলো একটা নতুন ব্রিজ, এটাও একইভাবে লুপ ব্রিজ তৈরি হচ্ছে। এটা এখনো পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। আমরা বাগড়াকোটে যে লুপ ব্রিজটা থেকে এখনো 32 কিলোমিটার দূরত্বে রয়েছি। আর এদিকে ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি যে এরকমই ব্রিজ তৈরি করা হচ্ছে। পাহাড় যেহেতু বারবার ধস নেমে যাচ্ছে, তাই পাহাড়ের উপর ভরসা না রেখে একদম গ্রাউন্ড লেভেল থেকে করা হচ্ছে। তো এই রাস্তাগুলো পুরোপুরি রেডি হয়ে গেলে তখন অনেক কম সময়ে আমরা পৌঁছাতে পারবো। আর বিশেষ করে তোমরা জানো যে বারবার তিস্তার বন্যায় ইনস্ট্যান্ট ভেঙে যায়, তো সেই কারণেই গভর্নমেন্ট অন্যদিকে রাস্তা কালিম্পং হয়ে এইভাবে করছে। তো দেখি কতটা কি খারাপ পাই, তারপরে ভালো রাস্তা নিশ্চয়ই পাবো। ম্যাক্সিমাম জায়গাটাই ভালো রয়েছে, খুব দু এক জায়গা অফরোডিং রয়েছে, ওটা একটু মেনে নিতেই হবে এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে রোডটা। চলো, এখান থেকে আবার ভালো রাস্তা পেয়ে গেছি আমরা। আর একটা কথা, এই রাস্তাটাতে ভিড় একদমই নেই বলতে গেলেই চলে। অনেকক্ষণ পর পর এক দুটো গাড়ি আসছে, একদমই ভিড় নেই। আবারও আমরা ফিরে চলে এসেছি রিয়েল অফরোডিং এ। এইদিকে রাস্তাটা ভেঙে গেছে, যার কারণে আবার নতুন করে তৈরি করার কাজ চলছে। আর সামনে দেখো আবারও একটা সেম ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে তখন এইভাবে এত সরু রাস্তার মধ্যে যেতে হবে না। আর এই দিকের পাহাড়গুলো খুবই নরম মাটি, যার জন্য বারবার ভেঙে যাচ্ছে, তাই বাইরে আউটসাইড হয়ে ব্রিজ করে দিচ্ছে। তখন এই যে ডান দিকে সোজা গিয়ে ব্রিজে উঠে ওইদিকে চলে যাওয়া যাবে। আমরা এখন ক্রস করছি লোলেগাঁও। এখানেও অনেক হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো বা এখানেও ভিজিট করতে পারো। আর বাঁদিকে একটা সুন্দর পার্ক রয়েছে, আর সেই সঙ্গে ফুল গাছগুলোও অপূর্ব লাগছে। আর বাঁদিকে দেখো এখানে রয়েছে আই লাভ লোলেগাঁও ভিউ পয়েন্ট। এটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। আর সামনে একটা বৌদ্ধ স্তূপ রয়েছে, ভগবান বৌদ্ধের একটা
মূর্তি রয়েছে, তো তোমরা এখানেও স্টে করতে পারো। দেখো এখানে রাস্তাটা কত সুন্দর, ওই উপর থেকে আমরা নেমে এলাম, আস্তে আস্তে আরো যাচ্ছি নিচের দিকে, পুরো ডাউন হিলে নামছি। আর বাগড়াকোটের ব্রিজটা আমাদের এখান থেকে 23 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, 10টা 50 ঘড়ির কাঁটায়, অনেকটা সময় লেগে গেল এখানে। দেখো এটাও পুরোপুরি ব্রিজ করে দিয়েছে, এখানেও হয়তো পাহাড়টা বারবার ভেঙে যাচ্ছিল, যার কারণে এটাও পুরো ব্রিজ করে দিয়েছে। এখান থেকে ডান দিকে হচ্ছে বাগড়াকোটে, আর সোজা চলে গেল চুইখাম। এখানে চুইখামও একটা ছোট গ্রাম, পাহাড়ি গ্রাম, এগুলো আমরা ভিজিট করিনি, তো তোমরা চাইলে করতে পারো। আর এখানে রাস্তাটাও খুব সুন্দর, দেখো উপরে রাস্তাটা, ওই উপর থেকে আমরা নেমে এলাম, দারুণ লাগছে কিন্তু এই রাস্তাটা। তোমরা অবশ্যই এই রোডটাতে ভিজিট করো একবার। এইখানে রাস্তাটা অনেকটাই ভেঙে গেছে ধস হয়ে, তাই অনেকটাই অফরোডিং রয়েছে এখানে, প্রায় 5 কিলোমিটার মতো। আর এখান থেকে বাগড়াকোটের ব্রিজটা জাস্ট 16 কিলোমিটার ডিস্টেন্স। এই রাস্তাটাতে প্রচুর ব্রিজ, আর নিচের দিকে রাস্তাটা এখনো কনস্ট্রাকশন বহু জায়গাতে বাকি রয়েছে, যার কারণে আমাদের টাইম অনেক লেগে যাচ্ছে। প্রচুর জায়গাতে রাস্তা খারাপ রয়েছে, রাস্তা হয়ে গেছিল একবার, তারপরে আবার পাহাড় ধসে যাওয়ার ফলে সেই রাস্তা মাটির তলায় চলে গেছে, আবার নতুন করে সেগুলো সরিয়ে আবার রাস্তা বানাচ্ছে। পুরোটা এরকমই দেখছি আমরা। বাগড়াকোটে ঢোকার ঠিক 4 কিলোমিটার আগের থেকে রাস্তা খুবই সুন্দর, পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট এবং পিচও খুব সুন্দর। আর আমরা এখন বাগড়াকোটের সেই ব্রিজটা থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। বাগড়াকোটের সেই ব্রিজ, সেই লুপ ব্রিজ আমরা পৌঁছে গেলাম, কি দারুণ লাগছে উপরটা থেকে। বাগড়াকোটের সেই ব্রিজটা, লুপ ব্রিজটাতে আমরা আরো ঘুরে ঘুরে নামছি নিচেতে। খুব সুন্দর বানিয়েছে এই রাস্তাটা, এটা খুবই ফেমাস, তোমরা সবাই জানো। আর এখানে পিলার গুলো দেখো কি সুন্দর ভাবে করেছে, এবং দুদিকেই পুলিশ চেকপোস্ট রয়েছে, উপরেও রয়েছে এবং নিচেতেও রয়েছে, কারণ অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তোলে তার কারণে। আর আমরা সেই ফাঁকে ঠিক থাম্বনেলের জন্য একটা ছবি ক্লিক করেই নিলাম। কোনো পাহাড়ি নদী আমাদের নিচে দিয়ে বয়ে চলেছে। চলো, লুপ ব্রিজটা একদম উপরে থেকে গেল আমাদের, আর আমরা এখান থেকে বেরিয়ে চললাম বাড়ির দিকে। নতুনত্ব জিনিস দেখলাম, নতুন রাস্তা দেখলাম, খুবই ভালো লাগলো। তো চলো আর বেশি কথা বলবো না, এরপর আমরা তিস্তা ব্যারেজ হয়ে আমরা চলে যাব বাড়ির দিকে। আরো একটা সেম ব্রিজ, এখানে শুধু একটা ব্রিজই ফেমাস হয়েছে, কিন্তু এরকম ব্রিজ এখানে প্রচুর রয়েছে, প্রচুর। দেখো আবার সেম ব্যান্ডে আমরা নামছি, এটাও ব্রিজ। অ্যাকচুয়ালি একটাই প্রথমে হয়েছিল, সেটাই ফেমাস হয়ে গেছে, কিন্তু ব্রিজ এখানে একটা নয়, ব্রিজ এখানে অজস্র। পাহাড়ের প্রত্যেকটা টার্নিং এ ব্রিজ করে দিয়েছে, যাতে পাহাড় ধসলেও যেন রাস্তা বন্ধ না হয়। দারুণ উদ্যোগ এনএইচের, এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। আমরা একদম সমতলে নেমে গেছি, পাহাড় শেষ, তাই একটু মনটা খারাপ, মনটা একটু ভারাক্রান্ত। ঠিক আছে, আবার আসবো পাহাড়ে, নিশ্চয়ই আসবো। আগের ব্লগেও বলেছিলাম, এই ব্লগেও আবার বলছি, আবারও আসবো। আমরা বাগড়াকোটের মোড় থেকে লেফট টার্ন নিয়ে নিচ্ছি, বাঁ দিকে ডুয়ার্সের রেল লাইনটা চলেছে, আর তার পাশে আমরা এদিকেই যাচ্ছে গুয়াহাটি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, সমস্ত কিছু রাস্তা এটাই। তো একটু পরে আমরা রাইট টার্ন নিয়ে নেবো ওদলাবাড়ির থেকে, এবং ওদিকে হয়ে আমরা ফুলবাড়ি হয়ে আজকে বাড়ি যাব। আমরা ওদলাবাড়ি হয়ে গাজলডোবা মোড় চলে এসেছি, আর এই গাজলডোবা মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো ফুলবাড়ির দিকে। এখান থেকে ডান দিকে যাচ্ছে গেট বাজার, আর বাঁ দিকে চলে যাচ্ছে এখান থেকে ক্রান্তি, লাটাগুড়ি, এগুলো বাঁ দিকে পড়ছে, আর শিলিগুড়ি, ফুলবাড়ি পড়ছে ডান দিকে। তো আমরা যাব এখান থেকে ডান দিকে, এবং এটা হলো তিস্তার ক্যানেল, সেই তিস্তা নদী যেটা আমরা সিকিমে দেখে এসেছি। সেই তিস্তা নদীর উপরে ব্যারেজ করে এইদিকে ক্যানেল মাধ্যমে চাষবাস হয়, তো সেই ক্যানেলের উপরেই এই রাস্তাটা। এখন তিস্তা নদীর এই ক্যানেল ধরেই আমরা যাব একদম তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ক্রস করার পর আমরা চলে যাব একদম সোজা ফুলবাড়ি হয়ে আমরা যাব ডালখোলা, ডালখোলা থেকে মোরগ্রাম হয়ে বাড়ি। তো চলো, তিস্তা ব্যারেজ এখান থেকে 1.5 কিলোমিটার, সামনেই দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজের গেট। আর এই রাস্তাটা একদম নতুন হয়েছে, যার জন্য রাস্তার কন্ডিশন খুব ভালো রয়েছে। শিলিগুড়ি যেহেতু আমরা জ্যামটা অ্যাভয়েড করতে পারছি, সেটাও আমাদের অনেকটা টাইম সেভিং হবে। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ।
আর এই তিস্তা ব্যারেজ এটা একদম ঠিক বাংলাদেশ সীমানার ঠিক আগে এই ব্যারেজটা। আর এরপরেই বাঁদিকে যে তোমরা ইলেকট্রিক পোলগুলো দেখতে পাচ্ছ সেগুলো পেরিয়ে গেলেই বাংলাদেশ। তো এই ব্যারেজটার পরেই বাংলাদেশে প্রবেশ করে গেছে নদীটি। 48টা গেট রয়েছে এই তিস্তা ব্যারেজে। আর ব্যারেজে জলের পরিমাণ মোটামুটি অল্পই রয়েছে, খুব বেশি জল নেই। এখান থেকে ফুলবাড়ি হলো 26 কিলোমিটার। তো আমরা ফুলবাড়ি হয়েই মেন রোড ধরে নেবো আজকে। আর এটা পুরোপুরি ক্যানেল রোডের উপর দিয়ে আমরা জার্নি করছি। আর এখানে অনেকগুলো দোকানও রয়েছে, তোমরা চাইলে এখানে টিফিন করতে পারো। আর এদিকের ক্যানেলে প্রচুর জল রয়েছে, যেটা ওই দিকের ক্যানেলটাতে নেই। এই দিকের ক্যানেলে জল ছাড়া হচ্ছে। আর খুব সুন্দরভাবে পাড়টাকে ম্যানেজ করেছে, খুব সুন্দরভাবে সাজানো। আর সামনে জাস্ট ব্রিজটা দেখো, ব্রিজটাও দেখতে খুব সুন্দর লাগছে, যদিও আমরা ওই ব্রিজটার উপর দিয়ে যাব না। এই ব্রিজটা করা হয়েছে অপোজিট সাইডে যাওয়ার জন্য, কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব। কোনো এক শান্তির ছেলে এখানে আগুন ধরিয়ে দিয়েছে। এত সুন্দর যে জলপাইগুড়ির বাগান জঙ্গল সেগুলোকে এইভাবেই নষ্ট করছে, ধ্বংস করছে। আমি ভাবতাম যে শুধু এই ধরনের মানুষ আমাদের ওই দিকেই থাকে, কিন্তু দেখছি যে না, সব জায়গাতেই আছে। পাহাড়ের দৃশ্য দেখার পর এই ধরনের একদিকে ক্যানেল বা নদী বলতে পারো, আর একদিকে জঙ্গল, এই পরিবেশটাও অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা হলো গেট বাজার, আর এখান থেকে ফুলবাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার। আর এখানেও একটা লক গেট রয়েছে তিস্তা ক্যানেলের উপরে। ফুলবাড়ি 15 কিলোমিটার, শিলিগুড়ি 23 কিলোমিটার, বাগডোগরা 34 কিলোমিটার, আমবাড়ি 7 কিলোমিটার। বাঁ দিকে জলপাইগুড়ি 41 কিলোমিটার, আর ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি 9 কিলোমিটার। আর আমরা যাব এখন বাঁ দিকে, বাঁ দিক দিয়ে যাব সোজা একদম ফুলবাড়ি, এবং ফুলবাড়ির এই সামনের থেকে ডান দিকে নিয়ে নেবো, রাইটটা নিয়ে নেবো এখান থেকেই, এবং রাইটটা নিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে। এখন আমরা যাচ্ছি NH-27 এর উপর দিয়ে। আর এটা হলো মহানন্দা নদী। মহানন্দা নদীর ডান দিকে রয়েছে মহানন্দা ব্যারেজ, আর বাঁ দিকেই কিছুটার মধ্যে রয়েছে বাংলাদেশ বর্ডার। জাস্ট এখান থেকে হয়তো হার্ডলি 1-1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাংলাদেশ বর্ডার। তো চলো এখান থেকে সোজাই যাব আমরা ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস। সেটা আমরা এখন অনেকটা রাইড করার পরে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি। এখানে আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করব, আর অনেকটা বেলাও হয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো চলো, এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের সব ভিডিওগুলো প্লিজ কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও আসতে চলেছে, মানে আবার কোনো নতুন ট্যুরে, তার জন্য ওয়েট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও।